রেনেসা টাউনশিপেই ভাড়া থাকতেন অমিত মণ্ডল, আর এই রুমে 2B যে ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। এবং এখান থেকে তিনি, যেখানে জানা যাচ্ছে এখানকার যারা বাসিন্দারা তারা বলছেন যে আইটি সেক্টরে তিনি কাজ করতেন। আর এখান থেকে তিনি আইএসআই যে সন্দেহ চক্রে ইতিমধ্যে বেঙ্গল এসটিএফ আধিকারিকরা তাকে গ্রেপ্তার করেছে, এখান থেকে তাকে বর্ধমান আদালতের দিকে নিয়ে গেছেন। আর এই যে ফ্ল্যাট কিন্তু এখন বন্ধ রয়েছে। আমরা কিন্তু বারবার করে, কেউ আছেন বাড়িতে, কেউ আছেন? দেখো বাড়ির মধ্যে কিন্তু কেউ নেই এবং বাইরে ছোট সাপ পড়ে রয়েছে এবং বারবার করে বেল দেওয়া হচ্ছে, কেউ বেরোচ্ছে না ঘর থেকে। আর গতকালই কিন্তু এখানে এসটিএফ এর আধিকারিকরা তারা কিন্তু অভিযান চালান এবং তাকে গ্রেফতার করে ইতিমধ্যে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন এসটিএফ এর, বেঙ্গল এসটিএফ এর আধিকারিকরা। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। হামিদ মন্ডল, মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল ওই হামিদের, শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল হামিদ জৈসে সজ্জাদ ভাটি গ্যাংয়ের সদস্য। আর এই সজ্জাদ ভাটি গ্যাং সোশ্যাল মিডিয়াতে তাদের জাল বিস্তার করত, লিঙ্ক ম্যান হিসেবে কাজ করত। এই জঙ্গি হামিদ মন্ডল রাজারহাটে থাকতো, রাজারহাট থেকে লুকিয়ে সে গা ঢাকা দেয় এই বর্ধমানের যে আবাসনের সামনে থেকে আমাদের প্রতিনিধি ছবি তুলে ধরলেন, সেখানে গা ঢাকা দিয়েছিল এই জঙ্গি হামিদ। সেখান থেকেই তাকে এসটিএফ গ্রেপ্তার করেছে। সব থেকে বড় যেটা আশঙ্কার, যে রাজ্যে বসেই জঙ্গি কার্যকলাপের চাপ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক কর্তার উপরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবার সঙ্গে আমরা কথা বলেছিলাম, শিশির অধিকারী, তিনি কি জানিয়েছেন শুনুন। অনেক দূরের জল গড়িয়েছে, দিল্লি থেকেও বারে বারে অ্যালার্ট করেছে, আমরা জানি এসব ঘটনা। এবং গভর্নমেন্ট খুব সজাগ আছে, গভর্নমেন্ট অফিসাররা খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন। খুব একটা বেশি কিছু করতে ওরা পারবে না, ওদেরকে এদের পশ্চিমবাংলা থেকে পরিষ্কার হয়ে বিদায় হয়ে যাবে সব। তারা ছিলেন, তারা কি প্রশাসনের লোক? আমি তো মনে করি না তারা ব্যবসা করতে এসেছিলেন, ব্যবসা করেছে, ব্যবসা করেই চলে গেলেন। ব্যবসায়ী পরিবার এবং মানুষ তাদের সরিয়ে দিয়েছে। হামিদ মন্ডল জৈশ ই মোহাম্মদের জঙ্গি, সেখান থেকে সে লিঙ্ক ম্যান হিসেবে কাজ করছিল। গোটা বিষয়টাই কিন্তু কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ করা হতো। আপনারা জানেন যে রাজ্যে পালাবদলের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আর এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে মুখ্যমন্ত্রীকে হত্যার ছক সজ্জাদ ভাটি গ্যাংয়ের। সেই সজ্জাদ ভাটি গ্যাং পাকিস্তানের কুখ্যাত অপরাধী চক্র। গ্যাংয়ের মাথা হচ্ছে সজ্জাদ ভাট্টি। ভারত বিরোধী কার্যকলাপই মূল লক্ষ্য, ভারত বিরোধিতার মডিউল হিসেবে কাজ। গ্যাংয়ের মাথায় আইএসআই এর হাত রয়েছে, নাশকতা ছড়াতে আইএসআই এর হাতিয়ার। টাকার প্রলোভন দেখিয়ে জঙ্গি নিয়োগ, সোশ্যাল মিডিয়ায় জাল বিস্তার করে টাকার প্রলোভন দেখিয়ে ভারতীয় যুবকদের মগজ ধোলাইয়ের চেষ্টা। হত্যার ছকে সজ্জাদ ভাটি গ্যাংয়ের যোগ। আর এই সজ্জাদ ভাটি গ্যাংয়ের মেন কাজটাই ছিল সোশ্যাল মিডিয়াতে জাল বিস্তার করা, সেখান থেকে যুবকদের মগজ ধোলাই করে টাকার প্রলোভন দেখিয়ে জঙ্গি গোষ্ঠীতে নাম লেখানো। বিগত বছরগুলিতে যে ছবি আমরা দেখেছি আমাদের এই রাজ্যে, যে একাধিক সীমান্ত সেগুলো একদম ফাঁকা পড়ে রয়েছে, কোনো কাঁটাতার ছিল না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতা নেওয়ার পরে সীমান্ত সিল করার কড়া নির্দেশ দিয়েছেন। আর এতেই বোধহয় কোথাও গিয়েছে যে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ, জঙ্গি গোষ্ঠী তাদের ঘুম উড়েছে, অনুপ্রবেশকারীদের ঘুম উড়েছে। মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক। আমরা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রীর ভাই দিব্যেন্দু অধিকারীর সঙ্গেও, তিনি কি জানিয়েছেন শুনবো। দেখুন, এটা খুব স্বাভাবিক। বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠা হয়েছে, তার পিছনে ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তা এবং মুখ্যমন্ত্রী বটেই, সকলেই আমরা চেয়েছিলাম বাংলায় সনাতনী সরকার আসুক। এই যারা ইসলামিক অ্যান্টি ন্যাশনাল শক্তি, ইন্টারন্যাশনাল লিঙ্ক যাদের আছে, এরা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যা আপনাদের থেকে জানতে পারলাম হত্যার ছক করছে, শুনে আমাদের খারাপ লাগছে। স্বাভাবিক, নিশ্চিতভাবে ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এর তার নিরাপত্তা সুনিশ্চিত করবে। তার এক কেবল নয়, আমাদের সকলের, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মী সকলের, আর সর্বোচ্চ আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি এই মুহূর্তে রাষ্ট্রের শুরু নয়, এবং তিনি হচ্ছেন
আমাদের ওয়ার্ল্ড লিডার, তার নেতৃত্বে এই সরকার চলছে। স্বাভাবিক কারণে আমরা চাই নিশ্চিতভাবে উপযুক্ত তদন্ত, সে তদন্ত রাজ্য করবে বা কেন্দ্র করবে, তার দায়িত্ব রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিত নেবে। জয়সজঙ্গি হামিদ মন্ডল তাকে বাড়ি ভাড়া দিয়েছিল যে দালাল, সেই দালাল কি বলছেন শুনুন। কালকে হঠাৎ শুনি পুলিশ ওদেরকে নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। এবারে এই রেন্টটা ওনার বাবাকে দিয়েছিলাম, দিন মণ্ডলকে। হ্যাঁ, মইনুদ্দিন মণ্ডলের সঙ্গে আমার রিলেশন নেই, মানে জানতাম না। ওনার মইনুদ্দিন মণ্ডলের ভাই বাপন টিউলিপে থাকে, আমাদের রেনেসা টিউলিপ 4-এ থাকে। উনি আমাকে ওনার বাবার দাদার সম্বন্ধে ভাড়ার ব্যাপারে বলেছিলেন, আমি ভাড়া করে দিই। মালিকের সঙ্গে আমাদের পরিচয় ছিল, আগেও ভাড়া ছিল। কালকে হঠাৎ শুনলাম যে ওনাকে পুলিশে নিয়ে গেছে। এবার আজকে আবার খবরে দেখছি যে এই ব্যাপার। বাপন টিউলিপে থাকে, বাপন একটা রাইসের বিজনেস সঙ্গে যুক্ত আছে। আর এই দাদা, বাপন আমাকে বলেছিল দাদা কলকাতাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। এতে মিসেস একটা বাচ্চা মেয়ে, আর উনি সকালে বেরিয়ে যেতেন আর অফিস করে বিকেলে ঢুকতেন। যেটা শুনছি যে ওনার ছেলেকে গ্রেপ্তার করেছে, মে মাস থেকে এসছে। মে মাস থেকে এগ্রিমেন্ট হয়েছে, মান্থের এগ্রিমেন্ট ছিল। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল হামিদ মন্ডলের। আমরা একদম দেখাচ্ছি আপনাদেরকে যে ভাট্টি গ্যাংয়ের পর্দা ফাঁস। ভাট্টি গ্যাংয়ের খোঁজে তল্লাশি 2026-এ, ভাট্টি গ্যাংয়ের খোঁজে তল্লাশি 2026-এ দিল্লিতে। মের 2026 তল্লাশি চালায় দিল্লি পুলিশ। উত্তরপ্রদেশ এটিএস এর সাফল্য, জুন 2026-এ উত্তরপ্রদেশ এটিএস এর সাফল্য। আরো যে তথ্যগুলো সামনে আসছে, আজমগড়ে জালে ভাট্টি গ্যাংয়ের সদস্য, সেটা উত্তরপ্রদেশে জুন 2026-এ। আর পাঞ্জাবে জুন 2026-এ ইউটিউবারের বাড়িতে হামলা। ভাট্টি গ্যাংয়ের পর্দাফাঁস, এনআইএ চার্জশিটে ভাট্টি গ্যাংয়ের নাম আসে 2026-এর জুনে। দিল্লি ও ইউপি পুলিশের যৌথ অভিযোগ, দিল্লি ও ইউপি পুলিশের যৌথ অভিযোগ, জালে ভাট্টি গ্যাংয়ের 6, যাদের মূল কাজ হচ্ছে জঙ্গি তৈরি করা। একাধিক বিস্ফোরণের পরিকল্পনা রয়েছে, একাধিক বিস্ফোরণের পরিকল্পনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক, শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জৈশ জঙ্গির। মুখ্যমন্ত্রী সফরের সমস্ত তথ্য জোগাড় করেছিল, 9 জুলাইয়ের পর থেকে সফরের তথ্য জোগাড় করেছিল এবং পুলিশের নজর এড়াতে বর্ধমানের আবাসন, যে আবাসনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আমাদের প্রতিনিধি একদম আবাসনের সামনে থেকে ছবি তুলে ধরেছেন। এবং আরো দেখালাম যে দালাল বাড়ি ভাড়া দিয়েছিল, সেই দালাল কি বলেছেন সেটাও শোনালাম। এই মুহূর্তে আমার সঙ্গে সৈকত রয়েছে। সৈকত, 9 জুলাইয়ের পর থেকে সমস্ত তথ্য জোগাড় করা হয়ে গিয়েছিল যে মুখ্যমন্ত্রী কোথায় যাবেন, কি করবেন। আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যাকে দেখার জন্য দর্শকরা ভিড় করেন এবং তিনিও মানুষের কাছে পৌঁছে যান। সেখানে এই ঘটনা অত্যন্ত আশঙ্কার। দেখো, অত্যন্ত আশঙ্কার শুধু নয়, রাজ্য পুলিশের গোয়েন্দাদের রীতিমতো ঘুম উড়িয়ে দিয়েছে এই ইনফরমেশন। প্রথমে এই যে হামিদ মন্ডল, সেই হামিদ মন্ডলের সম্বন্ধে ইনপুট এসেছিল যে পাকিস্তান বেসড টেরর গ্রুপের একজন লিঙ্ক ম্যান এখানে লুকিয়ে আছে। কিন্তু গতকাল রাতে তাকে অ্যারেস্ট করার পর তার মোবাইল থেকে যে ইনফরমেশনগুলো, যে ইনফোগুলো গোয়েন্দারা পেয়েছেন, রীতিমতো তারা বিস্মিত, তাদের চোখ কপালে উঠে গেছে। তার কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে একাধিক যে সরকারি প্রোগ্রাম, বিভিন্ন জায়গায় তিনি গেছেন, সেই জায়গায় কোন জায়গায় তিনি গেছেন, কোন সময় তিনি গেছেন, কতক্ষণ সেখানে ছিলেন, শুধু তাই নয় সেখানকার কি ধরনের সিকিউরিটি থাকে, সেই একটা ডিটেল একটা নোট কিন্তু তার মোবাইলে পাওয়া গেছে। শুধু তাই নয়, এই রাজ্যের বিভিন্ন যে দর্শনীয় স্থান, শহর কলকাতার যে পর্যটন স্থান, সেই পর্যটন স্থানগুলোর নাম, লোকেশন এবং সেই পর্যটন স্থানগুলোর মধ্যে কয়েকটি জায়গায় সে নিজেও রেকি করেছিল। অর্থাৎ তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেমন থাকে এই বিষয়গুলো জানার চেষ্টা করেছিল। একেবারে ডিটেল ইনফরমেশন, সিকিউরিটি কেমন থাকে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকে না স্টেট পুলিশের নিরাপত্তা থাকে, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকলে কতজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে নিরাপত্তা
সেখানে নিরাপত্তার জন্য থাকেন, সমস্ত ইনফরমেশন কিন্তু তার মোবাইলে নোট করা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই ইনফরমেশনগুলো সে শেয়ার করতো। কাশ্মীরে দুবার গিয়েছিল বলে জানা যাচ্ছে। মূলত পাকিস্তান বেস যে জঙ্গি গোষ্ঠীগুলি, সেই জঙ্গি গোষ্ঠীগুলির হয়ে কাশ্মীরে যারা হ্যান্ডলার রয়েছে, কাশ্মীরে যারা কাজ করছে, প্রতিনিয়ত কাজ করছে ডিস্টার্ব তৈরি করা, সেই হ্যান্ডলারদের সঙ্গে দুবার মিট করেছে এই হামিদ মণ্ডল। বর্ধমান মন্তেশ্বরের খুব লক্ষণীয়ভাবে বর্ধমান মন্তেশ্বরের বাসিন্দা, মূল বাসিন্দা বর্ধমান মন্তেশ্বর, হাওড়া এলাকায়, হাওড়ার পিলখানা এলাকায় সে ভাড়া বাড়িতে সে থাকছিল এবং তারপরে রাজ্যে ফলাফল বেরোনো, বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর যখন দেখলো রাজ্যে পরিবর্তন এসেছে, তখন সে কিন্তু নিজের এলাকার দিকে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। সে বুঝে গেছিল হাওড়ার পিলখানা এলাকাটা তার জন্য হয়তো সেফ না, সেই জন্য যেহেতু বর্ধমানের মন্তেশ্বরের ছেলে, বাড়িতে ফিরে না গিয়ে একেবারে বর্ধমান সিটিতেই একটা আবাসন, যে আবাসন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই আবাসনে সে ফ্ল্যাট নিয়ে সেখানে থাকা শুরু করেছিল। সোশ্যাল মিডিয়ায় একাধিক টেরর গ্রুপের সঙ্গে যুক্ত, মূলত সোশ্যাল মিডিয়া মারফত প্রথমে বর্ধমান, বীরভূম, এই সারাউন্ডিং এরিয়া এবং তারপরে গোটা রাজ্যে লিঙ্ক তৈরি করা, গোটা রাজ্যে নেটওয়ার্ক তৈরি করা, গোটা রাজ্যে রিক্রুটমেন্ট করা, এই রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল এই হামিদ মণ্ডল। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক প্রোগ্রাম শিডিউল পাওয়া গেছে এবং রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান, কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান, সেগুলোর ডিটেল ইনফরমেশন তার মোবাইলে পাওয়া গেছে। অর্থাৎ একটা বড় সড় ধরনের নাশকতা ঘটানোর প্ল্যান চলছিল এই রাজ্যের বুকেই। একদমই সৈকত, তুমি সঙ্গে থাকো। একের পর এক তথ্য আমরা পাচ্ছি এই মুহূর্তে, যেখানে কাশ্মীর থেকে গোটা বিষয়টা নিয়ন্ত্রণ করা হতো এবং এরই পাশাপাশি যদি তার বাসস্থানটা দেখা যায় যে বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দায় ধৃত জায়েজ জঙ্গি হামিদ মণ্ডল, সেখান থেকে সে কিছুদিন ছিল হাওড়ার পিলখানায়, সেখানে ভাড়া নিয়ে থাকতো। তারপরে ফল প্রকাশের পর থেকে সেই বর্ধমানের আবাসন, যেখান থেকে এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে, সেখানে সে থাকতো। সৈকত, এখানেই একটা প্রশ্ন যে বারবার এর আগেও আমরা দেখেছি এই যে এই আবাসন থেকে জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, কোথাও গিয়ে কি আবাসনগুলো গা ঢাকা দেওয়ার জন্য একটা সেফ জায়গা? কারণ সেখানে কিন্তু কেউ কারোর খোঁজ রাখে না। একদমই তাই, এই আবাসনগুলো সেফ জায়গা এটা নতুন না। কয়েক বছর আগে বা 2021-এ একদম শহর কলকাতার গা ঘেঁষে নিউ টাউনের যে সুখবৃষ্টি আবাসন, সেই সুখবৃষ্টি আবাসনে বেশ কয়েকদিন ধরে গা ঢাকা দিয়েছিল পাঞ্জাবের নটোরিয়াস ক্রিমিনাল জয়পাল ভুল্লার এবং তার সহযোগীরা। বেঙ্গল এসটিএফ যে এনকাউন্টার করেছিল, সেখানেও কিন্তু দেখা গিয়েছিল এই আবাসন ভাড়া নিয়ে থাকা। অর্থাৎ বিভিন্ন আবাসনে যে ভাড়া নিয়ে থাকছে, সেই ভাড়া নিয়ে যারা থাকছে তাদের ডিটেল ইনফরমেশন কিন্তু পুলিশ প্রশাসনের কাছে, বা তাদের ডিটেল ইনফরমেশন যারা ভাড়া দিচ্ছেন তারা নিচ্ছেন না, যার ফলেই কিন্তু এই ধরনের জঙ্গি, এই ধরনের ক্রিমিনাল তারা বাসা বাঁধছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। সেই নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনের পরে এবারে এই যে হামিদ মণ্ডল, সেই হামিদ মণ্ডলকে যাকে অ্যারেস্ট করেছে, সেও কিন্তু বর্ধমানের এই বিলাসবহুল আবাসনে বাড়ি ভাড়া নিয়েছিল। অর্থাৎ ভাড়া বাড়িতে থাকলে কোনো ধরনের ডকুমেন্টস সেইভাবে শেয়ার করতে হয় না। হয়তো শহর কলকাতা বা কলকাতার আশপাশে বেশ কিছুটা চেকিং চলে, কিন্তু কলকাতা থেকে দূরবর্তী যে রুরাল সিটিগুলো রয়েছে, সেইখানে গড়ে ওঠা আবাসনগুলোতে অতটা চেকিং হয় না, যার ফলেই কিন্তু এই ধরনের আবাসনগুলোকেই টার্গেট করে নিচ্ছে এই জঙ্গি মানসিকতার লোক, জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকা এই হ্যান্ডলারগুলো। বাসিন্দা ধৃত জায়েজ জঙ্গি কিছুদিন হাওড়ার পিলখানায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো। ভোটের ফল প্রকাশের পর থেকেই বর্ধমানে থাকতো। বর্ধমানের আবাসনে গা ঢাকা দিয়েছিল হামিদ। সরকারি অফিসে রেকি চালিয়েছিল এই জায়েজ জঙ্গি। কলকাতা সহ রাজ্যের দর্শনীয় জায়গায় রেকি চালিয়েছিল। এবং এরই পাশাপাশি আরো যে আপডেট আমরা পাচ্ছি, আরো যে তথ্য জানতে পাচ্ছি, আবাসিকরা কি জানাচ্ছেন যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এই জায়েজ জঙ্গিকে, কি জানাচ্ছেন অন্যান্য আবাসিকরা, শোনাবো। ঘটনা হলো আমরা কিছুই জানি না, আমরা নিজেদের মতন নিজেরা থাকি। জাস্ট তারপরে দেখলাম যে অনেক
পুলিশের লোক তো এসেছিল, তো কি হয়েছে না হয়েছে সেটাও জানি না, কিন্তু আমরা যে এক জায়গায় বিলং করছি সেখানে আমরা এই অসংযত কাজ পছন্দও করি না। এটা ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে, এর জন্য আমরা এবার থেকে রুখে দাঁড়াবো। আমাদেরও সচেতন হওয়া উচিত। ভোটের রেজাল্ট আউট হওয়ার পরই শুনলাম হাওড়া থেকে ওনারা এসছেন, আসার মানে যেদিন এসছেন তারপরের দিনই ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করেছিল, এবং সেই মানে সহানুভূতির স্বার্থে আমরা সবাই গিয়েছিলাম ছেলে দুটোকে টোটোতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়া, এবং তাকে মেডিকেল কলেজে নিয়ে যাবে বলে ইনস্ট্রাকশনও দেয়া যে মেডিকেল কলেজে নিয়ে যান। বিমসে বলেছিলাম আমরা, ওরা বিমসে রাজি হয়নি, বললো মেডিকেল কলেজে। সেইটা তখন জানতে গিয়ে জানলাম যে ওনারা বাইকে করে হাওড়ায় যে বিজনেস আছে সেই বিজনেস করতে গেছিলেন। ওরা তো থাকতো, একটা ভদ্রলোক থাকেন, ভদ্রমহিলা আর ওনার 3টে বাচ্চা, তাই বলেছিল। আর সেদিন আর একটা ভদ্রমহিলাও ছিলেন, ছিল তার সকালেই বেরিয়ে গেলেন। জৈশ-ই মোহাম্মদের সোশ্যাল মিডিয়ার সঙ্গেও যুক্ত এই হামিদ মন্ডল, অন্যান্য জঙ্গি সংগঠনের সোশ্যাল মিডিয়াতেও রয়েছে এই হামিদ। কাশ্মীরে পাক হ্যান্ডেলারদের সঙ্গে দেখা, অর্থাৎ একাধিকবার সে দেখা করেছে একাধিক জঙ্গিদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে জঙ্গি সংগঠনের, সেখানেও যেমন এই হামিদ মন্ডল রয়েছে, তারই পাশাপাশি জৈশের যে সোশ্যাল মিডিয়া সেখানের সঙ্গেও যুক্ত এই হামিদ মন্ডল। 9 জুলাইয়ের পর থেকে মুখ্যমন্ত্রীর সমস্ত সফরসূচি কর্মসূচি জোগাড় করে ফেলেছিল এই হামিদ মন্ডল। এবং এরই পাশাপাশি এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানাই, জঙ্গি হামিদকে টানা জেরা পুলিশ ও এসটিএফ এর। হাওড়া ও বর্ধমান থেকে চলছিল মুখ্যমন্ত্রীকে হত্যার ছক, হামিদের বাড়িতে পাঠানো হচ্ছে তদন্তকারী দল। হামিদ সহ আরো 4 জন জড়িত থাকার আশঙ্কা। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনুপম। অনুপম, হামিদ মন্ডল সে তো গ্রেপ্তার হয়েছে, আরো 4 জন জড়িত থাকার আশঙ্কা। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে জঙ্গিকে ধরা হয়েছে তাকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এসটিএফ এবং রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা, এবং যেটা সূত্র দাবি করছে যে তাকে টানা জেরার ফলে যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েক মাস ধরেই তারা কিন্তু এই কাজটা করছিল, এবং এই কাজটা হাওড়া অর্থাৎ কলকাতা সংলগ্ন জেলা, তুমি জানো হাওড়া এবং বর্ধমান থেকে বসে গোটা অপারেশনটা করার তারা চেষ্টা চালাচ্ছিল। তবে হামিদের ক্ষেত্রে জানিয়ে রাখি যে শুধুমাত্র ইনফরমেশন শেয়ার করাটাই তার কাজ ছিল, এবং হামিদ যে এখানে টাকার বিনিময়ে কাজ করত সেটা অনেকটাই তদন্তে স্পষ্ট হচ্ছে। এবং এই হামিদ, তোমায় জানিয়ে রাখি, দীর্ঘদিন ধরে তিনি কিন্তু কলকাতার পশ্চিমবঙ্গের বাসিন্দা, এবং দীর্ঘদিন ধরে কলকাতা, হাওড়া, বর্ধমানের বিভিন্ন জায়গায় শেল্টার নিয়েছিল। স্বাভাবিকভাবে হামিদের গত 6 মাস এবং 8 মাসের গতিবিধি এই মুহূর্তে পুলিশ জানতে চাইছে, অর্থাৎ এই 6 মাস এবং 8 মাস হামিদ কোথায় কোথায় গিয়েছে, কলকাতার কোথায় কোথায়, নিউ টাউনে একটা জায়গায় তার আস্তানা ছিল বলে আপাতত জানা যাচ্ছে, হাওড়ায় জানা যাচ্ছে, এই সমস্ত জায়গায় কিন্তু এই টানা 6 মাসের তার যে গতিবিধি সেটা কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছে। তোমায় জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রীর যে লোকেশন, সেই লোকেশন যেমন পাঠানোর কাজ সে করতো, একইভাবে এই যে গোটা শিডিউল তিনি কোথায় যাবেন কি করবেন এটারও একটা অংশ নাকি হামিদ পাঠাতো বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ফলে এই হামিদ অ্যাকচুয়াল কি কারণে এই কাজটি করত এবং এর পিছনে আর কারা কারা রয়েছে সেটা এই মুহূর্তে জানার চেষ্টা করছে এসটিএফ। এবং তোমায় জানিয়ে রাখি শুধু হামিদ নয়, যেটা মনে করা হচ্ছে আরও 4 জন, মোট 5 জন মিলে এই গোটা কাজটা করত। এই 5 জনের মধ্যে শুধু হামিদকে এই মুহূর্তে এসটিএফ তাদের জালে নিতে পেরেছে, বাকি 4 জনের খোঁজও কিন্তু এই মুহূর্তে এসটিএফ চালাচ্ছে। ফলে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে গতিপথ বা শুভেন্দু অধিকারীর যে প্রোগ্রাম শিডিউল, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এইটা কিন্তু হামিদ কাশ্মীরের যে জঙ্গি সংগঠন তাকে পাঠাতো। এবার তোমাকে জানতে হবে যে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যেদিন থেকে শপথ নিয়েছেন তাতে মাত্র 3 মাস, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে টার্গেটে ছিলেন সেটা মুখ্যমন্ত্রী হওয়ার পরে নয়, মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই তিনি টার্গেটে ছিলেন। কারণ যদি ধরে নেওয়া হয় যে তদন্তে যেটা উঠে আসছে যে 6 থেকে 8 মাস ধরে তারা এইটা কাজটা করছিল, সুতরাং তোমাকে মনে করতে হবে তাহলে নির্বাচনের আগে থেকেই যে টার্গেট মাত্র শুভেন্দু অধিকারী সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হচ্ছে। ফলে মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে শুভেন্দু অধিকারীকে টার্গেট করা এবং 3 মাস এই সরকারের মুখ্যমন্ত্রী থাকা এবং তার গতিবিধি, তার লোকেশন পাঠানো, এই কাজটা হামিদ করতো। স্বাভাবিকভাবে হামিদকে আরও জিজ্ঞাসা
জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী আধিকারিকরা, সম্ভবত আজকেই তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে আসা হতে পারে এবং সেখানেই তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার কাছ থেকে আরও ইনফরমেশন নেওয়া হবে। হামিদ ছাড়া আর কারা কারা রয়েছে, অর্থাৎ যেটা আমি বারবার বলছিলাম যে একজন ব্যক্তির পক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমস্ত প্রোগ্রাম শিডিউল, তার লোকেশন, এটাকে ট্র্যাক করা সম্ভব নয়। এইটা একটা টিম কাজ করছিল, সুতরাং এই টিমে আর কারা রয়েছে উদ্দেশ্যটা জানার এই মুহূর্তে চেষ্টা চালানো হচ্ছে। তদন্তকারী আধিকারিকরা তারা জানতে চাইছেন উদ্দেশ্য কি মুখ্যমন্ত্রীকে হত্যা, নাকি তার শিডিউল পাঠানোটাই তার উদ্দেশ্য ছিল, এর পরিকল্পনা পরবর্তী সময় তারা করত। এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে হামিদ যে একা এই কাজটা করতো না সেইটা কিন্তু অনেকটাই স্পষ্ট। সুতরাং তার সাথে আর কারা কারা রয়েছে সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখতে চান। সেই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় আনা হচ্ছে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ করা হবে বলে আপাতত জানা যাচ্ছে। আবারও বলছি, টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গত 3 মাস তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, টার্গেট গত 6 মাস ধরে, অর্থাৎ বিরোধী দলনেতা থাকাকালীন নির্বাচনের সময় থেকেই শুভেন্দু অধিকারী যে টার্গেটে ছিল সেইটা কিন্তু অনেকটাই স্পষ্ট। এখন দেখার রয়েছে এই যে টানা 6 মাসের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যেটা তারা করছিল, যে তার ইনফরমেশন, তার তিনি কোথায় যাচ্ছেন, কোন গাড়িতে চড়ছেন, তার কনভয়েতে কত গাড়ি রয়েছে, সত্যি যদি এই ইনফরমেশন তারা কালেক্ট করে থাকে তাহলে এর উদ্দেশ্য কী ছিল। নির্বাচনের সময় তুমি জানো যে শুভেন্দু অধিকারী দীর্ঘ জায়গায় রাজনৈতিক প্রোগ্রাম করেছেন, সুতরাং সেই সমস্ত জায়গায় ভিড়ের মাঝখানে কি এই হামিদ বা তার টিমেরা মিশেছিল। বিভিন্ন বড় বড় পলিটিক্যাল প্রোগ্রাম আমরা শুভেন্দু অধিকারীকে করতে দেখেছি, সেই সমস্ত জায়গায় গিয়ে হামিদরা কাদের সাথে মিশতো, কাদের সাথে যোগাযোগে থাকতো এবং সেখান থেকে কি কোনো সোর্স তারা বিল্ড আপ করেছিল যে কোথায় যাবেন শুভেন্দু অধিকারী, কোথায় থেকে বেরোচ্ছেন, এই সমস্ত। আর 3 মাসের মধ্যে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন স্বাভাবিকভাবে, এবং 3 মাসের মধ্যে যে তার যে 3 মাসের প্রক্রিয়া মুখ্যমন্ত্রী হওয়ার, সেইখানে 3 মাস পর মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর শিডিউল কিন্তু অনেক বদলে যায়, অনেক বদলে যায়। ফলে আজকেই একটা গুরুত্বপূর্ণ সম্ভবত বৈঠকে বসতে চলেছে, যেহেতু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে এবং তাকে হত্যা করার ছক বা তার ইনফরমেশন শেয়ার করা, সেই কারণে রাজ্য পুলিশের ডিজি, এসটিএফ ডিজি এবং ডাইরেক্টর অফ সিকিউরিটি এবং যেহেতু সিআইএসএফ থাকে তার সাথে নিরাপত্তায়, সুতরাং এই 4টে সংস্থায় তারা কিন্তু বৈঠকে বসছেন এবং নিরাপত্তা নিয়ে আরও পর্যালোচনা হবে বলে আপাতত জানা যাচ্ছে। আবারও বলছি, মুখ্যমন্ত্রীর শিডিউল যেহেতু বেরিয়ে গেছে, তার লোকেশন যেহেতু একটা থার্ড পার্টি অর্থাৎ একজন জঙ্গি সংগঠনের এক নেতার কাছে পৌঁছে যাচ্ছে,